আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইউকে অথবা ইউরোপ অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি অথবা ধারণকৃত দেখবেন, তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির এই আয়োজন, আইন বিষয়ক আয়োজন দ্বিতীয় মাত্রায় আপনাদের সাথে উপস্থিত থাকি আমরা দুইজন সবসময়। আমার সাথে আছেন আজকের সুপরিচিত জনাব কাউসার কুরাশি, সলিসিটর, সিনিয়র কোর্ট অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, আর সাথে সাথে ওনার সাথে আমি এজ এ পার্টনার ইন ক্রাইম সবসময় থাকি মোল্লা মাহফুজ ইসলাম। উই ওয়ার্ক এজ এ সলিসিটর ইন সিনিয়র কোর্ট অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতে সবসময় আপনাদের কাছে একটা ডিসক্লেমার দিয়ে নিতে চাই, তা হলো এটা হলো আইনের একটা আলোচনামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের কোনো বিষয় আপনি আইনি পরামর্শ হিসেবে না নিয়ে এটা শুধুমাত্র আলোচনার বিষয় ধরে নেবেন। আপনার যদি কোনো নির্দিষ্ট কোনো আইনি পরামর্শের প্রয়োজন হয়, তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো সলিসিটর, ব্যারিস্টার অথবা আপনার আইনের যে বিষয়ে প্রযোজ্য সেই বিষয়ের উপরে আপনি কোনো পরামর্শ নিয়ে থাকবেন, সেটাকে আপনি আইনি পরামর্শ হিসেবে নেবেন। এটা শুধুমাত্র আইনের আলোচনা বিষয়ক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে আমরা বরাবরের মতো জানিয়ে দিতে চাচ্ছি যে আমরা আজকে শুধুমাত্র আলোচনা করব ইমিগ্রেশন এবং উইলস এর কিছু বিষয় নিয়ে। যদি সুযোগ হয় তাহলে ইমিগ্রেশনে কিছু সাবজেক্ট থাকবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এটাও বলে দিতে চাই যে আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে, আপনারা যদি আমাদের সাথে স্টুডিও লাইনে সরাসরি কথা বলতে চান, তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বারটি আছে সেখানে ফোন করলে আপনারা আমাদের সাথে সরাসরি স্টুডিও লাইনে কথা বলতে পারবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা কোনো সুচিন্তিত মতামত থাকে, তাহলে সেটা আমরা এই অনুষ্ঠানে তুলে ধরবো অথবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের মূল অনুষ্ঠানের মূল পর্বে। তা হলো ইমিগ্রেশন বিষয়ে। আমরা বলে থাকছিলাম গত দুই পর্বে যে টালমাটাল অবস্থা, এলোমেলো অবস্থা যেটাকে বলে, বিশাল পরিবর্তন এবং পরিবর্তনের মধ্য দিয়ে একটা ভালো মন্দ মিলানো একটা অনুভূতিতে আমরা আজকে আছি। যদি আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে কারোর কোনো অবস্থার পরিবর্তন হয় বা কোনো সুখ অথবা মানে খারাপ অবস্থার সৃষ্টি হয় অথবা কোনো ভালো অবস্থার সৃষ্টি হয়, আমাদের কাছে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমরা দিব। ভাই, আজকে মূলত আমরা ইমিগ্রেশন নিয়ে বিষয়ে কথা বলবো। শুরুতে আমরা বোধহয় উইলস বিষয়ে একটু কথা বলে নিতে পারি, তারপর আমরা ইমিগ্রেশনের ইস্যু চলে যাব। দর্শক, উইলস নিয়ে কথা বলার আগে এটা একটা সেন্সিটিভ ইস্যু ইন এ সেন্স যে আমরা সাধারণত উইলস করি আমাদের প্রিয়জনদের জন্য, অথবা এমনও হতে পারে যে আমরা আমাদের জীবনের শেষ পর্যায়ে, লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, মানুষের জীবন যে কোনো সময় শেষ হতে পারে, অথবা কেউ শেষ হয়ে যাওয়ার পরেও মানে অনেক সময় মানুষের জীবনের যে একটা শেষ পর্যায়ে আমরা মনে করি, তারপরেও দীর্ঘদিন বেঁচে থাকি আমরা অনেকে, আল্লাহ যাকে যেভাবে হায়াত দান করেন। কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল যে ম্যাটারটা থাকে বা যেসব বিষয়ে সম্পত্তি বা অন্যান্য যেসব বিষয়গুলো থাকে, সম্পত্তি বলতে ভিন্ন ভিন্ন ধরনের সম্পত্তি থাকতে পারে মানুষের, আর সেই ক্ষেত্রে আমরা আমাদের এই সম্পদ কষ্টার্জিত বলতে পারি, এটাকে যদি একটা সুষ্ঠুভাবে বন্টন করে না যেতে পারি, আমাদের অবস্থান এখানে না থাকার, যেটাকে সরাসরি আমরা বলতে পারি যে আমাদের মৃত্যুর পরে আমাদের যে সম্পদ থাকবে এটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, এটা আমরা চাইলে আমরা আগে থেকে এটাকে একটা পরিকল্পনার মাধ্যমে আমাদের প্রিয়জনদের কাছে রেখে যেতে পারি, যাতে তারা পরবর্তীতে ওই ডকুমেন্ট ইউজ করে এই জিনিসটাকে সুষ্ঠুভাবে বন্টন করতে পারেন। তাতে অনেক ধরনের সমস্যার সমাধান হতে পারে। এখানে এই অনুষ্ঠানে আমরা ট্যাক্সের যে বিষয়টা আছে এটা নিয়ে খুব একটা কথা বলবো না, বিকজ দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, ইজ এ লং কমপ্লিকেটেড ইস্যুস। যাদের সম্পদ থাকে তাদের বিভিন্নভাবে এগুলো ডিস্ট্রিবিউট করে ট্যাক্স অ্যাভয়েড না করা বা ট্যাক্স ফাঁকি দেওয়া না, ট্যাক্সের যে বিভিন্ন কলাকৌশল আছে সেগুলোর মাধ্যমে আপনি আপনাকে সম্পদকে সুষ্ঠুভাবে বন্টন করে দিয়ে যেতে পারবেন। আপনার যে রাইটসগুলো আছে সেই রাইটসগুলোকে আপনি ঠিকমতো চর্চা করলে আপনার পরবর্তী জেনারেশন এটা থেকে হয়তো বেশি উপকৃত হতে পারবেন। অথবা যদি আপনি এটা না করে আমরা চলে যাই, কোনো আমাদের মৃত্যু হয় বা আমরা প্রস্থান হয় পৃথিবী থেকে, আমরা মারা যাই, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে ইনহেরিটেন্স ট্যাক্স থাকে, ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকে। দিজ আর আদার ম্যাটার উইচ উই নট গোনা ডিসকাস টুডে। হাউএভার এটার যে বড় ইমপ্লিকেশন থাকবে সেটা
ফুলফিল করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, অনেক সময় আমাদের সম্পদ বিক্রি করে সেটাকে ফুলফিল করা লাগে, উইচ ইজ আনএক্সপেক্টেড হয়ে যায় অনেক সময়। একটা বিয়োগ অলরেডি একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকে মানুষের মাধ্যমে, তারপরে আবার এটাকে নিয়ে ডিল করা আরও বেশি কঠিন হয়। কাসম ভাই, আপনি কাইন্ডলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন যে উইল করার ক্ষেত্রে কী কী বিষয় আমাদের মনে করা দরকার এবং কী কী বিষয় আমাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ মাহফুজ ভাই। বেসিকলি যে উইল তো মানে হচ্ছে এমনি বাংলায় যদি আমরা বলি, এটার প্রতিশব্দ আমি জানি না, হয়তো ইচ্ছা প্রকাশ বা এরকম, বাট ইট ইজ এ ডকুমেন্টারি এভিডেন্স। এটা একটা ডিড, একটা 5 পাতা 4 পাতা 3 পাতার একটা ডিড থাকে, কিন্তু রিকোয়ারমেন্টস কী এবং কী জন্য আপনি উইল করবেন। প্রথমে হচ্ছে উইল করবেন এই জন্য আপনি যাদেরকে ভালোবাসেন, আপনি মরার পরে, মৃত্যুর পরে ওই প্রপার্টিগুলো, ওই সম্পত্তিগুলো, ওই গিফটটা ওই ওনারা পাবেন। তাহলে প্রথমে ঠিক করতে হবে উইল করার আগে যে আপনি গিফটটা কি। গিফট বলতে হচ্ছে যে আপনি কোন জিনিসটা উইল করতে চাইতেছেন। আপনার ঘর, আপনার সেভিং পয়সা, সেভিং অ্যাকাউন্টে যে পয়সাগুলো আছে, পেইন্টিং কিংবা অন্য যে জিনিসগুলাই আছে, সব জিনিসগুলাই আপনি উইল করতে পারবেন। উইলের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে 2টা জিনিস মাহফুজ ভাই। মৃত্যুর আগে যে কোনো দিন উইল চেঞ্জ করা যায়, আপনি মৃত্যুর আগে উইল চেঞ্জ করতে পারেন। রিসেন্ট উইল, জি, দিস দ্য মোস্ট রিসেন্ট উইল আমরা মোস্ট রিসেন্ট উইল বলি, নালিফাই দ্য ওয়ান প্রিভিয়াসলি ডান। জি, এটা হচ্ছে এক। আর 2 নাম্বার হচ্ছে যে উইলটা এক্সিকিউট হয় না মৃত্যুর আগে। অতএব উইল করার ক্ষেত্রে যার সম্পত্তি আছে আপনারই থাকতেছে, এটা অন্য কারো কাছে পাস হবে না আনটিল ইউ ডেথ। উইল বর্ন আফটার ইউ ডাই। জি, এর আগে উইল হবে না। আচ্ছা, উইল এক্সিকিউট হবে না। এক্সিকিউটের বিষয়ে আমরা পরে প্রবেটের কথা বলবো। তাহলে প্রথম হচ্ছে গিফটটা লাগবে। তো গিফটের পরে আর কি লাগবে? 2 নাম্বার হচ্ছে আপনি যিনি যিনি দেবেন উনি, আপনি যিনি দেবেন উনি ডনি, আমরা বলি যিনি ডনি দেবেন। যারা পাবে, যিনি দেবেন উনি ডোনার, যারা পাবে এরা ডনি অথবা বেনিফিশিয়ারি। তারপরে হচ্ছে আরও 2 জন মানুষ লাগবে, আরও 3 জন মানুষ লাগবে, বা আরও বেশি নিলে আরও ভালো। 2 জন উইটনেস লাগবে আর 1 জন এক্সিকিউটর লাগবে। তো উইটনেসের ক্ষেত্রে বেশি খেয়াল রাখবেন, উইটনেস যেন কোনোভাবে বেনিফিশিয়ারি যাদেরকে আপনি দিতেছেন এরা কেউ না হয়, অথবা এদের কেউ স্পাউস না হয়। অ্যাবসলিউটলি, এই বিষয়টা উইল নালিফাই, উইলটা বয়েড হয়ে যাবে আর কি। আর এক্সিকিউটর এই যারা আপনার বেনিফিশিয়ারি আছে তাদের মধ্য থেকে দেওয়া যেতে পারে। তবে এক্সিকিউটরের ক্ষেত্রে 2 জন হলে ভালো হয়। এই জন্য আপনি 5 জন 10 জনে দিতে পারবেন, 4 জনের বেশি আপনাকে এক্সিকিউটর মানে ইয়ে করতে পারবেন না, রাইট? এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি ওয়ার্ক করা ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জন্যই দেবেন যে যদি একজন মারা যান কিংবা যে কোনো কারণে উনি করতে অপারগতা প্রকাশ করেন কিংবা যে কোনোভাবে মেন্টাল ক্যাপাসিটি লুজ করে ফেলতে পারেন, তাহলে নেক্সট যিনি আছেন উনি উইলের এই এক্সিকিউট করবেন। তো মরার পরে উইলকে এক্সিকিউট করতে হলে প্রবেট অফিসের কাছে লিখতে হয়। প্রবেট তখন অ্যাডমিনিস্ট্রেশন লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন দেবে। তারপর যিনি এক্সিকিউটর আছে উনি ওই সম্পত্তি যেভাবে লেখা সেটা ভাগ করে দেবে। এখন উইল না করলে কি হবে? আপনি যদি উইল না করে মারা যান, যেটা হবে আপনার যে সম্পত্তি আছে এটা ইনহেরিটেন্স ল অনুযায়ী যাবে, ইনহেরিটেন্স ল অনুযায়ী আপনি যাবে, কিন্তু আপনি যাকে যেভাবে দিতে চাইতেছেন সেভাবে হবে না। অ্যাকর্ডিং টু দ্য ইনহেরিটেন্স ল অনুযায়ী যে যা অংশ পাবে সেভাবে আপনি চুজ করতে পারবেন হাউ মাচ ইউ ওয়ান্ট টু গিভ সামবডি ইফ ইউ মেক দ্য উইল বিফোর ইউ ডাই। এটাই অন টপ যে আপনার যে ডেথ আছে, আপনি যেহেতু মারা গেছেন, প্রপার্টি অটোমেটিকলি পাস টু ইয়োর সাকসেসর। আপনার যে ডেথ আছে, ডেথ আপনার উপর থেকে গেল। এই জন্য উইল যদি হয়, উইলের মধ্যে আপনি তো অবশ্যই লিখবেন যে আমার ফিউনারাল অল cost all gift will transfer to the such person until pay my the funeral cost, all my death, all my tax, those sort of things অবশ্যই লেখা থাকে। And then you can take maybe up to £5,000 for your legal costs and other things, and then rest of the residue goes to go to the so it's very simple. কিন্তু একটা জিনিস যেটা হয়, যেমন ওই যারাই উইল লিখেন বা ড্রাফট করেন, গিফটটা আইডেন্টিফাই করতে অনেক সময় ভুল হয়। কেন ভুল হয়? মেজরিটি কেস উইল করা হয় প্রপার্টি দিয়ে মাহফুজ ভাই। তো প্রপার্টিতে যখন হয় দেখা যায় যে ওই প্রপার্টি যেটা, ওই প্রপার্টির মধ্যে এটা টেনেন্স ইন কমন কিংবা জয়েন্ট টাইটেল যেটা থাকবে এটা দেখে লেখে না। হ্যাঁ, এটা 10 পাউন্ড দিয়ে যদি আপনি উইল করেন, দিস ইজ হোয়াট ইউ গোনা গেট, এটাই। তাহলে যদি দেখা যায় ওইখানে ওয়াইফ আছে,
অথবা এটা যদি টেনেন্সি ইন কমন থাকে যে আরেকজনের রাইট থাকে অথবা কোনো রেস্ট্রিকশন থাকে, এইগুলা যদি চেক না করে উইল করা হয় বিশেষ করে প্রপার্টির ক্ষেত্রে, তাহলে উইল ভয়েড হয়ে যাবে, উইলটা এক্সিকিউট হবে না। তাহলে যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজন যদি একটা প্রপার্টির মালিক হন, তাহলে উইলটা কেমনে হবে? তাহলে দুইজনই করবেন, এটাকে বলে মিরর উইল। সমানভাবে উইলটাই হবে, দুইজনই করবেন, যাতে একজন মারা গেল অন্যজন টেক ওভার করে, অন্যজন মারা গেলে যে টেক ওভার করে, যে এটাকে বলে মিরর উইল, যে সিমিলার টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে কিন্তু দুইটা উইল দুইজনের পক্ষ থেকে আসবে। আর কিছু অনেকগুলো সমস্যার সমাধান হয়। এখন আপনি যেটা বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যদি যখন উইল করি বা উইল যখন আমরা ড্রাফট করি বা যদি কাউ ড্রাফট করান, তাহলে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি যদি এই ড্রাফটিংটা ঠিক না হয় তাহলে আপনার পুরো জিনিসটাই নষ্ট হয়ে যায়, কারণ এটা ভয়েড থাকে, নাল ভয়েড হয়ে যাবে। বিকজ যদি টাইটেল দেখে না করা হয়, যদি টেনেন্সি ইন কমন থাকে, দিস আর লিগাল ম্যাটার্স, অনেকে বুঝতে পারবে না, টেনেন্সি ইন কমন থাকতে পারে অথবা জয়েন্ট টেনেন্সি থাকতে পারে। প্রপার্টির ক্ষেত্রে যদি এইটা এমন করে দেওয়া হয় যে আমার মৃত্যুর পরে আমি অমুক এই অমুক আমার ছেলে আমার মেয়ে পাবে, নো, দ্যাট কুড গো টু দ্য সাকসেসর অ্যান্ড দেন দ্যাট সাকসেসর পাস আফটার দ্য সাকসেসর ইজ পাসড অ্যাওয়ে, দেন এটা পরবর্তীতে ইয়ে হবে। কিন্তু তখন আপনার উইলটা কিন্তু আর ভ্যালিড হচ্ছে না, বিকজ আপনি লিখছেন আমার মৃত্যুর পরে আমি একজন কেটে দিচ্ছি, একজন কেটে দিচ্ছি, একজন কেটে দিচ্ছি, দ্যাটস নট গোয়িং টু ওয়ার্ক, বিকজ এইভাবে কাজ হবে না। যদি ওই আপনার ল্যান্ড রেজিস্ট্রির মধ্যে, এটা ভেরি সিম্পল, আপনি যদি ল্যান্ড রেজিস্ট্রি থেকে 4 পাউন্ড 8 পাউন্ড খরচ করে টাইটেল অফিস কপি যেটাকে বলি, আপনারা যদি ল্যান্ড রেজিস্ট্রির টাইটেল কপি 3 পেজের 2 পেজের যার যেরকম প্রপার্টি আছে, ওইখানের মধ্যে প্রপাইটারশিপ লেখা আছে, প্রপাইটারশিপের পরে লেখা আছে টেনেন্সি ইন কমন অর জয়েন্ট টেনেন্সি। তো দুইটার ডিফারেন্ট হচ্ছে যে যদি যারা মারা যায়, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে যেটা হয়, হাজব্যান্ড মারা গেলে অটোমেটিক ওয়াইফ পেয়ে যান, কিংবা ওয়াইফ মারা গেলে হাজব্যান্ড অটোমেটিক পেয়ে যান। এই ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই দুইটা উইল করবেন, মিরর উইল করবেন। আর যদি আলাদা আলাদা হয় যে উনার 50% উনার 50% হয়, তাহলে আপনি আপনার 50%কে আপনি উইল করতে পারেন। অথবা এরকম করতে পারেন যে আমার মৃত্যুর পরে আমার পার্ট অফ মাই 50% উইল গো টু মাই ওয়াইফ অর মাই স্পাউস, অ্যান্ড দেন দ্যাটস after her or his death, this will be given into this way, then both of you sign, then that will be the will execute করতে পারবেন। এক্সিকিউটর আপনি 4 জন 5 জন 6 জন রাখতে পারবেন, বাট যখন প্রবেট হবে তখন 4 জনের বেশি এটাকে হ্যান্ডেল করতে পারবে না, যারা ডিস্ট্রিবিউট করবে আর কি, এরাই এক্সিকিউটর, যারা ডিস্ট্রিবিউট করবে। হ্যাঁ, এরা 4 জনের বেশি হতে পারে না, আপনি 4 জন হতে পারবে, তার বেশি হয় না। তার বেশি করতে গেলে আপনি যেমন বললেন তার বেশি হয় না, অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে হবে না। দেয়ারফোর উই জাস্ট হ্যাভ টু, মানে এইসব জিনিসগুলোকে আমাদেরকে বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। শুধু একটা উইল লিখে গেলাম, পোস্ট অফিসে নিয়ে গেলাম বা ইয়েতে লিখে দিল, অনলাইন থেকে লিখে গেলাম একটা, এখন তো অনেক কিছু আছে, ChatGPT আছে, AI আছে, দিয়ে আমরা করে ফেললাম, ইটস নট গোয়িং টু ওয়ার্ক। ইউ হ্যাভ টু রেজিস্টার ইউর উইল, আফটার দ্যাটস অ্যানাদার ভাইটাল পয়েন্ট। আপনাকে অবশ্যই উইলের যেসব বিষয়গুলো থাকবে গিফট আইডেন্টিফাইড করবেন ভালো করে, করার পরে কাকে কি দিচ্ছেন এটা একটা বিষয় মাহফুজ ভাই, যে অনেক উইলে দেখা যায় যে আপনি যাকে এক্সিকিউটর দিবেন সে জানেই না। এক্স্যাক্টলি, কারণ এক্সিকিউটর তো কোনো সাইন লাগে না, উইটনেসের সাইন লাগে, যিনি দেবেন ডোনারের সাইন লাগে, কিন্তু এক্সিকিউটরের কোনো সাইন লাগে না, উইটনেসের সাইন লাগে, উইটনেসের সামনে যিনি ডোনার উনি সিগনেচার করবেন, এটাই স্বাভাবিকতা। কিন্তু হচ্ছে এক্সিকিউটর সে নিজেই জানে না, কিন্তু বেটার আপনি এক্সিকিউটরকে বলে যাবেন বা আপনার সামনেই উনার সামনেই আপনি সাইন করবেন যে এই আমি উইল করলাম, এটা তোমার দায়িত্ব যে তুমি এক্সিকিউট করা। এখন কিছু এই ক্ষেত্রে অল্প কিছু না বলে নয়, যেমন যদি যাদের সম্পদ বেশি থাকে তারা কি করবেন, আপনাদেরকে এখানে আসলে লম্বা আলোচনা আছে যে এটা যদি কেউ কারোর মনে করেন 3টা 4টা 5টা বাড়ি আছে, হোয়াট ইউ গোনা ডু। ফার্স্ট রেসিডেন্টস কুড বি, মানে এটার বাইরে থাকবে সিজিটি এবং ক্যাপিটাল গেইনের, এখানে কয়েকটা বিষয় আছে। যেমন আমি যদি এখন উইল করে দিই বা আমি যখন একটা ইয়ে করে দিলাম বা আমি যদি ট্রান্সফারও করে দেই, ফর এক্সাম্পল উইদাউট, যদি কোনো মর্গেজ না থাকে তাহলে, অথবা উইল করে দিই, এক্সিকিউশন অফ দ্য উইল অ্যান্ড দেন মাই পাসিং আউট, অথবা দ্যাট পার্সন আমি যাকে করে দিচ্ছি ওর মরার আগ পর্যন্ত, মানে সেকেন্ড পার্সন যদি বিক্রি করে দিতে চায় সেই সময় পর্যন্ত ক্যাপিটাল গেইনটা ট্যাক্সটা দেওয়া লাগে। এটা হচ্ছে যে 7 বছরের যে উইল হওয়ার 7 বছরের পর ক্যাপিটাল গেইনস ট্যাক্স, যেটা নীল ব্যান্ড থাকে আর জি, নীল ব্যান্ডটা 350,000 পাউন্ডের উপরে যদি কেউ ইনহেরিটেন্স কোনো জিনিস গেইন করেন তাহলে ইনহেরিটেন্স ট্যাক্স এসে পড়বে 40%-এর মতো।
40% ট্যাক্স আসবে, কিন্তু এখানে অবশ্যই 7 বছর যদি সার্ভাইভ করে তাহলে এটা একটা নীল ব্যান্ডে থাকে। হাউএভার দ্যাটস যদি এটার প্রপার্টির ভ্যালু 1 মিলিয়ন হয়, 2 মিলিয়ন। একটা বিষয় হচ্ছে যেটা মাহফুজ ভাই, যদি উনার 5 জন সন্তান থাকে আর উনার যদি 1 মিলিয়নের প্রপার্টি হয়, তাহলে এখনকার সময় যদি হয় এবং 7 বছর আগে উইল করে থাকেন, তাহলে যদি 5 ভাগে ভাগ করেন তাহলে 200,000 করে একজন পাবেন। অতএব ইনহেরিটেন্স ট্যাক্স তাদের ক্ষেত্রে হয়তো আসবে না, আসতেছে না। অনেকে মনে করেন যে মূল প্রপার্টি 1 মিলিয়ন, অতএব আমার ইনহেরিটেন্স না, যে যেটা পাবে তার উপর নির্ভর করতেছে যে আপনি ইনহেরিটেন্স। তারপরে এটা আমরা ট্যাক্স নিয়ে আমরা আলোচনা করছি না এখানে, বাট স্টিল ইজ ওয়েন যখন আমরা উইল লিখব সেই ক্ষেত্রে এই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখতে হবে, বিকজ ফার্স্ট রেসিডেন্সিয়াল প্রপার্টি। এখন মনে করেন আমার 2টা বাড়ি আছে ধরে নিলাম, আমি একটা বাড়ি আমার কাউকে দিয়ে দিচ্ছি, আমার ছেলে সন্তান মেয়ে যাকে আমি দিয়ে দিলাম, আর আরও একটা বাড়ি আছে বা আরও একটা থাকে, তখন আমি যদি এই রেসিডেন্সিয়াল প্রপার্টি, যেহেতু এটা একদম কমপ্লিটলি এটা আউট অফ মানে সব কিছু থেকে এটা রিলিফ পেয়ে যাচ্ছি, তখন আমি এই বাসা থেকে যদি অন্য একটা বাসায় চলে যাই, আমি যদি 7 বছর সার্ভাইভ করি, তারপর ওই বাসাটাকে কিন্তু আমি আরেকজন সন্তানকে দিতে পারবো। ওই বাসাটা তখন কোয়ালিফাই করবে যে আমাকে আর কোনো গেইন বা এইগুলো দিতে হবে না তখন, বিকজ দ্যাট উইল বি মাই মেইন রেসিডেন্ট, অ্যান্ড দেন ওইটাকেও আমি এভাবে দিতে পারবো। বাট দেন অবভিয়াসলি হায়াত মৌতের কথা আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। যদি আমরা 7 বছর সার্ভাইভ করে যাই তাহলে ওইটাকেও আমরা ওই সমানভাবে। এই জন্য আমার পরামর্শ থাকবে সবার ক্ষেত্রে যে আপনি বৃদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নাই। আপনি যখনই সুযোগ পান আপনি একটা উইল করে নিন। এটা খুব এক্সপেন্সিভ না, যে কোনো সলিসিটার 300, 400, 500 পাউন্ডের মতো হয়তো আপনাকে চার্জ করবে, তো এত এক্সপেন্সিভও না। আর এটার জন্য কোনো হোম অফিস বা কোনো জায়গায় আপনাকে ফিও দিতে হচ্ছে না, শুধুমাত্র লিগ্যাল কস্ট যেটা আছে সলিসিটার কস্ট এটাই দেবেন। আর প্রবেটের জন্য আপনাকে পরে দিতে হবে, সেটা পরে। প্রবেটের ব্যাপারটা আলাদা, প্রবেট আমরা অন্য একদিন আলোচনা করব। প্রবেটটা বেশ আসলে উইলের সাথে প্রবেট ইজ ভেরি অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু আমাদের সময়ের কারণে আমরা আজকে প্রবেট নিয়ে অতটা আলোচনা করার ভিতরে আমরা যাচ্ছি না। আমরা আরও কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেমন অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট ভিসার কথা আমরা বলছিলাম। থ্রাশহোল্ড ইজ ভেরি ভেরি হাই, বাট স্টিল উই উইল টক অ্যাবাউট দিস অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট। অ্যাডাল্ট ডিপেন্ডেন্টে কারা যোগ্য, কারা পেতে পারেন, যেমন আপনার মা, আমার মা, আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারা শুনছেন দেখছেন, তাদের বাবা মা বা কারা আমরা অ্যাডাল্ট ডিপেন্ডেন্টসকে আমরা কিভাবে ইউজ করতে পারি, বিকজ দিস ইজ এ গিভেন ল, আমরা এটার অ্যাডভান্টেজ নিতে পারি চাইলে। যদিও থ্রাশহোল্ড পলিসি রিজনের কারণে থ্রাশহোল্ড ইজ ভেরি হাই, স্টিল ইজ পসিবল। এটা মাহফুজ ভাই ওই যে অ্যাডাল্ট ডিপেন্ডেন্টের ক্ষেত্রে দেখেন কতটুকু আনফেয়ার, যে বিশেষ করে যে ব্রিটিশ যারা সিটিজেন আছেন অথবা এই রুটে ব্রিটিশ রুটে যারা সেটেল পার্সন আছেন তারা তাদের রিলেটিভ অথবা মা অথবা বাবাকে আনবেন, কিন্তু অন দ্য আদার হ্যান্ড যারা ইউরোপিয়ান ইউনিয়ন আছেন তাদের প্যারেন্টস আনার ক্ষেত্রে অথবা ইনলো আনার ক্ষেত্রে, শ্বশুর শাশুড়ি আনার ক্ষেত্রে এই থ্রেশহোল্ডটা ভেরি ভেরি মিনিমাম। Even though ফিটা এত কম, কোনো ফি নাই, হ্যাঁ ফি বাট আনফরচুনেটলি অথবা আনফরচুনেটলি যারা লাকি ছিলেন তাদের ক্ষেত্রে এখন সিস্টেমটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, বিকজ আমরা ইউরোপিয়ান যে রুলসটা ছিল এটা এখন আর ইমিগ্রেশন রুলের আন্ডারে চলে আসার কারণে আমরা এই ইউরোপিয়ান রুলটাকে আর যারা এটাকে ইউজ করতে চাচ্ছেন তারা আর করতে পারবেন না, এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস ছাড়া। এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেসগুলো স্টিল ইজ ভেরি হাই থ্রেশহোল্ড দিয়ে তারা চেক করছেন যে কেন আপনি এর আগে করেননি, কাট অফ ডের পরে কেন করছেন, এটার ব্যাপারে তারা বিশেষভাবে কেয়ারফুল থাকবেন। অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো। যদি আপনাদের কোনো মতামত থাকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন, অথবা আপনাদের কোনো কোশ্চেন থাকে তাও বলতে পারবেন। আমরা অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো ব্রেকের পরে। তার আগে বলে দিতে চাচ্ছি ব্রেকের পরে আমরা আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে ব্রেকের পরে এনটিভির এই আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায়। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে ব্রেকের পরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবার সুস্বাগতম জানাচ্ছি আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায়। দ্বিতীয় মাত্রায় আপনাদের সাথে উপস্থিত আছি আমি এবং আমার সহযোগী, আমার প্রিয় ভাই কাউসার কুরেশি সলিসিটর। দর্শক আমরা কথা বলছিলাম অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে, যেটা থ্রেশহোল্ড ইজ ভেরি ভেরি হাই, বাট ইটস এ ফ্রুটফুল ওয়ে টু, আপনার যদি কোনো প্রিয় মানুষ থাকে, আপনার বাবা মা, এটা কে করতে পারবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে
এলিজিবিলিটিটা কি, এলিজিবিলিটি আকাশ আমি সংক্ষেপে একটু বলি, তারপর আমরা আলোচনার মাধ্যমে করব। অ্যাডাল্ট ডিপেন্ডেন্টের ক্ষেত্রে দর্শক আমরা যেটা সবসময় লক্ষ্য করি যে মানুষ এটাকে ভয় পান বা করেন, বাট দেয়ার ইজ এ ভেরি গুড রিজন দেন আপনি কেন করবেন। প্রথম রিজন হচ্ছে যে ইউ উইল হ্যাভ দ্য ইনডিফিনিট লিভ টু এন্টার। কারণ প্রথম শর্ত হচ্ছে আপনি দেশের বাইরে থেকে করবেন। আমি আসছি, এই শর্তে আবার ব্যতিক্রম আছে যে আপনি ইন কান্ট্রিও করতে পারবেন। সেই ক্ষেত্রে কোন ক্ষেত্রে করতে পারবেন সেটা আমি আলোচনার একটু শেষের দিকে বলবো, কিন্তু the requirement is you have to do it from out country, from outset, out country থেকে আপনাকে করতে হবে, then you will have indefinite leave to enter to the UK। তার মানে আপনি আসলে ILR কে যেটা বলি indefinite leave to remain পেয়ে যাবেন এখানে আসার পরে। আর যদি এখান থেকে করেন তাহলে you should get the indefinite leave to remain, which is 1 বছর পরে আপনি চাইলে ILR পাসপোর্ট জন্য অ্যাপ্লিকেশন, ন্যাশনালিটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কারণ আইএলআর পরে 1 বছর পরে আপনি ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে পারবেন। নাও কোশ্চেন হচ্ছে যে কারা এটা করার জন্য এলিজিবল। আপনাকে অবশ্যই দ্য স্পন্সর আই এম টকিং অ্যাবাউট ব্রিটিশ সিটিজেন হতে হবে, সেটেল পারসন হতে হবে। মজার ব্যাপার হচ্ছে যদি কেউ এখানে রিফিউজি স্ট্যাটাস নিয়ে থাকে, আমরা যারা অ্যাসাইলাম বলে থাকি, অ্যাসাইলাম পান, তারাও করতে পারবেন তাদের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট আনার জন্য। ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ডের কথা পরে আসছি, বিকজ দিস ইজ কোয়াইট কমপ্লিকেটেড অ্যাপ্লিকেশন, বাট ইজ ভেরি ভেরি ডুয়েবল যদি আমরা ঠিক মতো করতে পারি। দর্শক, ইটস লাইক এ কম্বিনেশন লক। ইফ ইউ নো দ্য কম্বিনেশন ইজ ভেরি ইজি টু ওপেন, but if you don't know, it's going to take very long for you to open that code, you know, or you might not even able to open. Therefore, request is takes a expert legal opinion, the grounds, the documentation, এগুলো very strong হতে হয়। Threshold is very high, আমি time and again বলছি, because it's not for everybody. যদি একজন ব্রিটিশ সিটিজেন হয়, যদি একজন সেটেল পারসন হয়, যদি একজন রিফিউজি স্ট্যাটাসের কেউ হয়, যদি একজন হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনে থাকে সে হয়, অথবা ইভেন যারা ইউরোপিয়ান সেটেলমেন্ট বা প্রি সেটেল স্ট্যাটাসে আছেন, তারাও করতে পারবেন তাদের প্রিয় মানুষদের জন্য, স্পেশালি তারা মা বাবা, সন্তান, গ্র্যান্ড প্যারেন্টস, চিলড্রেন over the age of 18, no below, because below এই ক্রাইটেরিয়ার ভিতরে পড়বে না। এখন আপনি বা আমি যখন এই অ্যাপ্লিকেশন করব, কোন কোন বিষয়গুলোর উপর বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে মোটা দাগে যে যদি কেউ এলিজিবল হয় তাহলে তার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইউ শুড নট বি রিলাইং অন any public funds. That is vital. Secondly, যদি আপনি পাবলিক ফান্ড ইউজও করেন তাহলে সরকারের রাইট আছে আপনার কাছ থেকে এটা রিকুপ করবে, এটাকে আপনার কাছ থেকে রিকভার করতে পারবেন তারা চাইলে, বিকজ আপনি প্রমিস করেছেন যে আপনি এটার হবেন, এবং 5 বছরের জন্য এটা আপনি করতে পারবেন। এই সামর্থ্য দেখায় তারপরে আপনাকে এই অ্যাপ্লিকেশন করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে ফাইন্যান্সিয়াল স্ট্রং থ্রেশহোল্ড থাকতে হবে যে আপনি আপনার প্রিয়জনের, মা বাবা বলেন, ভাই বোন বলেন, সিবলিংসের কথা আছে, অথবা সন্তান ওভার 18, অথবা আপনার গ্র্যান্ড প্যারেন্টসের জন্য আপনি করতে পারবেন যদি না আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ড স্ট্রং থাকে, আপনি ভালো ফাইন্যান্সিয়ালি সলভেন্ট থাকেন, তাহলে আপনি না শুধু আপনার আরও যদি সিবলিংস থাকে, সে ফর এক্সাম্পল আমি, আমার ভাই আছে, আমার বোন আছে, আমরা যদি 3 জনে বা 4 জনে মিলে আমার মা অথবা বাবাকে যদি আমরা ফাইন্যান্সিয়ালি স্ট্রংভাবে দেখাইতে পারি যে আই ক্যান লুক আফটার মাই প্যারেন্টস, বা মা অথবা বাবা, মা অথবা আমার দাদা দাদি, অথবা আমার নানা নানি, অথবা আমার সন্তান যদি 18 ওভার হয়, তাদেরকে আমরা করতে পারবো। সেকেন্ড যেটা দেখানোর বিষয় থাকবে তা হলো আপনার যে কেয়ার নিড, লং টার্ম কেয়ার। ফর এক্সাম্পল আমার ধরে নিলাম আমার বাবা মা, আমার সন্তান সন্ততি, অথবা আমার গ্র্যান্ড প্যারেন্টস, তাদের স্পেশাল প্রয়োজন রয়েছে, মেডিকেল প্রয়োজন থাকতে পারে, যেমন ডিমেনশিয়া থাকতে পারে ফর এক্সাম্পল। পয়সা দিয়েও আপনি এই ডিমেনশিয়ার আপনার প্রথমত অ্যাফোর্ডেবল না হতে পারে, দ্বিতীয়ত আপনি আপনার ব্যাক ইন হোম কান্ট্রিতে অ্যাফোর্ডেবল না হতে পারে। দর্শক কসব আমরা এই আলোচনার ভিতরে একটা কল নিয়ে নেব, অনেকগুলো কল আছে, একটা কল আমরা নিব। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনারা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমার একটা প্রশ্ন হলো, স্টুডেন্ট ভিসা রিফিউজ করলে এটা কি আপিল করা যায়? জি, আপনাকে একটু ক্লিয়ার করে বলবেন ভাই, আমি আপনার সাউন্ডটা কমাই দিয়ে একটু ক্লিয়ার করে বলেন। আপনি কি বলছেন স্টুডেন্ট ভিসা রিফিউজ হলে আপিল করা যায় কিনা, রাইট?
এখন কোন ধরনের স্টুডেন্ট ভিসা, লং টার্ম মানে গ্রাজুয়েট স্টুডেন্ট নাকি শর্ট টার্ম? অনার্সের জন্য ল না। জি আপনি সাফ করে মাত বুঝা যান না ভাই। আচ্ছা ওকে, একটা আমি ব্লুটুথ লাগাইছি, একটা ব্লুটুথ খুলে ভাই এটা ল নার্সের জন্য অ্যাপ্লাই করছিল, ওকে রিফিউজ করছে। ওকে দর্শক আপনি শুনতে থাকেন, আপনার কথাটা একটু ভালো শুনতে পাচ্ছি না, বাট আমরা ধরে নিচ্ছি যে স্টুডেন্ট ভিসা যদি রিফিউজ হয় তাহলে এটাকে আপিল করা যায় কিনা। দর্শক আপনার প্রশ্নের স্পেসিফিক উত্তর হচ্ছে আপনার যে রিফিউজাল আছে, রিফিউজালের নিচে আপনি দেখবেন যে হোয়াট ইউ ক্যান ডু, হোয়াট ইউ ক্যান নট ডু। ইভেন আপনার যদি স্টুডেন্ট ভিসা তো অনেক ইসের কথা, যদি আমি কথার কথা বলছি যে একটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করি, এটা যদি কমপ্লিটলি আনফাউন্ডেড হয় তাহলে আপনাকে লিগ্যাল রাইট নাও দিতে পারে, আপনার আপিল করার রাইট না দিতে পারে। সেই ক্ষেত্রে আপনি আদার অ্যাপ্লিকেশন আছে যেমন জুডিশিয়াল রিভিউ বা প্রি অ্যাকশন প্রোটোকল, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ, there is something or other is always there. However, the best thing is in general, yes, you can appeal, no problem, but mostly আপনার যে রিফিউজাল লেটার থাকবে এটা নিচে দিয়ে লেখা থাকবে যে নেক্সট স্টেপ আপনি কি করতে পারবেন। সো ভেরি ক্লিয়ারলি দেখে নেবেন, কোনো গড় উত্তর না নিয়ে আপনার রিফিউজাল লেটারের নিচে লেখা আছে আপনি কি করতে পারবেন বা কি করতে পারবেন না, কি রাইট আপনাকে দেওয়া হয়েছে, কি রাইট আপনাকে দেওয়া হয়নি। যদি আপনার এ থেকে আইনি কোনো পরামর্শ দরকার হয়, আপনি নিকটস্থ কোনো সলিসিটর ব্যারিস্টার অথবা ওআইসি যারা রেগুলেটর আছে তাদের সাথে কথা বলতে পারবেন, বলে আপনি এই বিষয়ে পরামর্শ নিতে পারবেন। ইন জেনারেল আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আপনার আপিল রাইট থাকার কথা, আপনি আপিল রাইট করতে পারবেন। যদি এমন কোনো কারণ থাকে যে আপনাকে আপিল রাইট দেওয়া হয়নি, সেক্ষেত্রে দেয়ার আর আদার অপরচুনিটিস থাকবে আপনার, যেটা দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করতে পারবেন, হয়তো বা প্রি অ্যাকশন প্রোটোকল করতে পারবেন জুডিশিয়াল রিভিউর জন্য। দিজ আর দ্য রেমিডিজ আপনি পেতে পারবেন। বাট আই থিঙ্ক ফর দিস ইউ নিড সাম কাইন্ড অফ লিগাল হেল্প। আপনি কোনো লিগাল হেল্প নিয়ে থাকবেন, সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। আমি আশা করব দর্শক আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম কাসর ভাই, অ্যাডাল্ট ডিপেন্ডেন্স, কারা এটা করতে পারবেন, আমরা বলেছি কারা করতে পারবেন, কাদের জন্য এটা প্রযোজ্য, কাদেরকে আপনি আনতে পারবেন সেটাও বলেছি। থ্রেশহোল্ডটা কি আছে, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা কত হাই হতে হয়, কীরকম যে আপনি 5 বছর তাকে পাবলিক ফান্ড ছাড়াই আপনার প্রিয়জন, বাবা মা, আত্মীয়, ভাই বোন, সিবলিংস, দাদা দাদি অথবা আপনার সন্তান ওভার 18কে আপনি এদেশে আনতে পারবেন ইনডেফিনিট লিভ টু রিমেইন দিয়ে। যদি আপনি আনতে চান তাহলে আপনাকে অবশ্যই কয়েকটা বিষয়ের বিশেষভাবে নজর রাখতে হবে। ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ডের উপরেও আরও কয়েকটা জিনিস বিশেষভাবে নজর দিতে হবে। তাহলে মেডিকেল রিকোয়ারমেন্ট, আপনাকে লং টার্ম মেডিকেল রিকোয়ারমেন্ট হতে হবে, যেটা আপনি আপনার দেশে যদি আপনার কোনো মানে আপনার শুধুমাত্র ফাইন্যান্স দিয়ে এটা করা সম্ভব না, অথবা আপনি অ্যাফোর্ড করতে পারছেন না। বেসিকলি যে ডিপেন্ডেন্ট, প্রথমেই যদি ভেরি ক্লিয়ারলি যে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট, যে ডিপেন্ডেন্সির সংজ্ঞা যদি আপনি দেখেন যে কিভাবে আপনি ডিপেন্ডেন্সিটা প্রুভ করবেন, শুধু যে ফিনান্সিয়াল ডিপেন্ডেন্ট নো। So medical reason obviously is very important. Medical reason and not only the medical reason, যে হোম কান্ট্রিতে এই মেডিকেল ফ্যাসিলিটিস কিংবা কেয়ার ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবল না, আর যদি অ্যাভেলেবল থাকেও তাহলে অ্যাফোর্ডেবল নাও হতে পারে আপনার জন্য, অথবা কনভার্টেবল না, আপনার জন্য সুবিধা না। রাইট। আর যে ইমোশনাল যে অ্যাটাচমেন্টটা আছে, আপনি এটা হয়তো মনে করেন ধরে নিলাম এখানে যে ফিনান্সিয়াল থ্রেশহোল্ডটা যে 29,000 আর 18,600 এইরকম কিছু না, এটা ইন্ডিভিজুয়াল কেস, যে আপনার অবস্থানের উপর আপনার এটা ফিনান্সিয়াল থ্রেশহোল্ড যে আপনার ইনকাম এক্সপেন্ডিচার, এটা আর কি, দ্যাট ইজ কারেক্ট। এরকম কিছু না যে 29,000 দেখাতে হবে, 30,000 দেখাতে হবে, না এরকম না। বাট মেক শিওর আপনি কোনোভাবে কোনো পাবলিক বেনিফিট কিংবা পাবলিক ফান্ড যেটা পাবলিক বেনিফিট আমরা যেটাকে বলি এটা নিতে পারবো না। ভাই অন দ্যাট নোট আমরা আরেকটা কল নিয়ে নিই, যেহেতু আমরা একটা কলে ছিলাম, আরেকটা কল নিয়ে নিই। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টিভি ভলিউমটার একটু কমে তারপর আমাদের সাথে কথা বলবেন যাতে আমরা আপনার কথা শুনতে পারি। আসসালামু আলাইকুম ভাই, শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। কে বলছেন ভাই, কোথা থেকে বলছেন? প্লিজ আপনার কোশ্চেনটা করবেন। আমার নাম হচ্ছে সৈকত, আমি ইয়র্ক থেকে ফোন দিয়েছি। জি সৈকত ভাই, আপনার কোশ্চেনটা বলেন প্লিজ। জি সৈকত ভাইয়া, হচ্ছে আমি আসলে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের জন্য আমি আসলে কোর্টে অ্যাপ্লাই করেছি প্রায় 1 মাস আগে, এখনো আমি হিয়ারিং এ ডেট পাইনি। তো আমার কিছু প্রশ্ন ছিল ভাইয়া, সেটা হচ্ছে আমার তো লিভিং ইনকাম সোর্সটা এখন বন্ধ, মানে সামহাউ
শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলুন, আপনার কোশ্চেন আমি শুনছি, নোট করছি। আমার তো লিভিং ইনকাম সোর্সটা বন্ধ, তো আমি একটু জানতে চাচ্ছি মানে আমার এক্স ওয়াইফ কোনোভাবেই তার বাচ্চা, আমার বাচ্চা কোথায় থাকে সেটা আমি জানি না। ইনফ্যাক্ট আমি মানে তারপর হচ্ছে আমি কোর্টের জন্য মানে হিয়ারিং এর জন্য অ্যাপ্লাই করেছি, বাট আমি একটু জানতে চাচ্ছি এই হিয়ারিং ডেটটা পেতে আমার মানে কেমন সময় লাগতে পারে। আমি দিন বাই ডে আমি মেন্টালি স্ট্রেসড হয়ে যাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আমার চাইল্ডের মানে আমার এই কোর্টে হিয়ারিং পেলে আমি আমার চাইল্ডকে যে আমি দেখতে চাচ্ছি, মানে এটার মানে কতটুকু মানে মানে প্রায়োরিটি থাকবে, যেহেতু আমার থ্যাংক ইউ সো মাচ। আমি হয়তো আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি। আপনারা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আপনি এখনো ডেট পাচ্ছেন না আপনার হিয়ারিং এর জন্য। আমি আপনাকে কয়েকটা আমার আলোচনার মাধ্যমে উত্তরটা দিব। কয়েকটা কমপ্লিকেটেড জিনিস উনি রেইজ করছেন, আমি অন দ্য নোট, আপনি শুনতে থাকুন, আমরা আপনার কোশ্চেনের উত্তর দিব। এটা একটা ভালো কোশ্চেন, অনেক মানুষের জন্য প্রয়োজন হবে। কাসর ভাই, ভদ্রলোক উনি ওনার চাইল্ড অ্যারেঞ্জমেন্টের জন্য অর্ডার অ্যাপ্লিকেশন করেছেন, চাইল্ডের অ্যাড্রেস উনি জানেন না, ওনার ওয়াইফ এটা ওনার বাচ্চাকে ওনাকে দেখাতে চাচ্ছেন না। প্রথমত আপনাকে আমি সরি যে আপনি এরকম সিচুয়েশনের ভিতরে যাচ্ছেন, এটা ইটসেলফ ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা পিতা এবং একটা মাতার জন্য। সবচেয়ে প্রথমে আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা বাবা মা আছেন তারা দয়া করে এমন কোনো পরিস্থিতিতে যাবেন না যে চাইল্ডের যে পারামাউন্ট যে মেইন বিষয়টা থাকে, প্রায়োরিটি থাকে, যে আপনার বাচ্চা আপনার বাবা এবং মাকে দুজনকে দেখতে পাওয়ার সমান অধিকার তার আছে। আপনাদের ভিতরে বাবা মার ভিতরে কোনো ডিফারেন্স থাকতে পারে, ইটস ফাইন, বাট বাচ্চার জন্য এটা হচ্ছে অফ দ্য রেকর্ড, বা আমাদের অনুরোধ থাকবে সবাইকে যে কাইন্ডলি এটা আপনারা করবেন না। এনিহাউ, যদি এরকম কোনো পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আপনার লিগ্যাল রেমেডির সুযোগ আছে। আপনি আজ পিতা বা আপনি গার্ডিয়ান হিসেবে আপনার সমস্ত রাইট আছে, আপনি তাকে দেখতে পারবেন। এখন যদি আপনি অ্যাপ্লিকেশন করে ফেলেন, ইটস আনফর্চুনেট, ইটস এ লেন্দি প্রসেস। দুই ধরনের আছে, ইমার্জেন্সি এবং নন ইমার্জেন্সি। ইমার্জেন্সি যদিও করেন, সেই ক্ষেত্রে আপনাকে, যেহেতু আপনি অ্যাড্রেসটা জানেন না, সেই ক্ষেত্রে একটা আলাদা অ্যাপ্লিকেশন করে অ্যাড্রেস রিভিল করতে হয়। সেই ক্ষেত্রে কোর্টের কিছু প্রসিজার আছে, সেটাতে কখনো কখনো একটু সময় লেগে যেতে পারে। C-100 ফিল আপ করতে হবে, সাথে C-4 ফর্ম ফিল আপ করে পাঠাইতে হয়। সেক্ষেত্রে কিছু ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের ব্যাপার আছে। যদি আপনি আবারও বলেছেন যে আপনার ফাইন্যান্সিয়াল একটা ইনকাম সোর্সে, যদি আমি ধরে নিচ্ছি যদি আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা ওরকম না থাকে, তাহলে আপনি হেল্প উইথ ফি অ্যাপ্লিকেশন করে, এটার ক্ষেত্রে আরেকটু বেশি সময় লেগে যেতে পারে, সেটা করে আপনি C-4 এর সাথে C-100 দিয়ে কোর্টে অ্যাপ্লিকেশন করলে তারা আপনাকে একটা, প্রথমে আপনার চাইল্ডের যে অ্যাড্রেস আছে এটা বের করবেন, তারপরে আপনার এই বিষয়টা তারা নেবেন। আমরা এই কলটা নিয়ে নিব, এই কোশ্চেনের সাথে আমরা ওই উত্তরটা দিব। একটা কল নিয়ে নিই মাঝখানে। বলেন প্লিজ, কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার স্টুডিওতে দিবেন প্লিজ, আমি রং ডিপার্টমেন্ট আইছি প্লিজ। আমরা স্টুডিওতে, আপনি কথা বলছেন ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্টুডিও লাইভ মাতাম সাইরাম নাম বাইসে বলল লাগে স্টুডিও টিমের লগে মাতাম সাইরাম। Oh, team log matte jareni. Okay, speak to the team. They will pass your question. Okay. Okay. আপনি কলটা কেটে আরেকবার কল দেন, আর আপনার কল রিসিভ করবে ব্যাক অফিস থেকে, তারা আপনার সাথে কথা বলবে। আবার কল করলুকা তারা ব্যাক অফিস থেকে আপনার কল রিসিভ করবে এবং তারা লগে আপনি মারতে পারবা। ওকে, আমরা যেটা বলছিলাম ভাই, তো সরি আমরা একটু হুড়োহুড়ি করছি, আমাদের সময়ের একটু স্বল্পতা আছে। যেটা যে ওই ভাইয়ের যে চাইল্ড অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে, যে উনার যদি এই ওয়াইফ যে বাচ্চাকে নিয়ে যদি কোনোভাবে সোশ্যাল সার্ভিসের সাথে থাকেন, তাহলে অবশ্যই কোর্টের কাছে ইনফরমেশন পাওয়া ভেরি ইজি। যদি সোশ্যাল সার্ভিসের কাছে থাকে, ধরে নিলাম সোশ্যাল সার্ভিস আছে পেয়ে যাবেন এটা, বাট রিভিল করবে না আনটিল কোর্টের অর্ডার ছাড়া। আগে উনি যদি কোনো সলিসিটর অ্যাপয়েন্ট করে থাকেন, তাহলে অবশ্যই বলে যে উনাকে অবশ্যই মিডিয়েশনের জন্য উনি গেছেন কিনা, না গেলে মিডিয়েশনটা উনার করে নেওয়া জরুরি। এই অ্যাপ্লিকেশনের যে রিকোয়ারমেন্ট, যেহেতু অলরেডি আমরা ধরে নিচ্ছি মিডিয়েশন আছে, মিডিয়েশন ছাড়া হয়তো জানেন, তাহলে উনি ফ্রেডার জন্য অপেক্ষা করতে হবে, ফার্স্ট ডিসপিউট রেজুলেশন হিয়ারিং যেটা, এটার জন্য অপেক্ষা। কিন্তু এই ক্ষেত্রে আরেকটা জিনিস উনি বলছেন যে উনি কিন্তু ওয়াইফের অ্যাড্রেস জানেন না, সোশ্যাল সার্ভিসে এটা ওনাকে জানাবেন, বাট C-4 ফিল আপ করে পাঠাইলে উনাকে হয়তো জানাতে নাও পারে, কোর্ট শুধুমাত্র নোটিফাই করবে, উনি হয়তো জানতে নাও পারেন। ডোন্ট নিড, হি ডাজন্ট ইভেন নিড, কিন্তু ওনাকে তো অ্যাড্রেস ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবেন না। উনি পেও যান, তারপরে উনি ওয়াইফের অ্যাড্রেস কিংবা বাচ্চার অ্যাড্রেস নাও পেতে পারেন। এটা প্রাইভেটলি যদি উনি সেফ এবং সিকিউর ফিল না করেন, শি হ্যাজ দ্য রাইট টু
কন্ট্রাক্ট হতে পারে। কন্ট্রাক্ট হলে তাহলে কন্ট্রাক্টটা কিভাবে হবে যদি উনি জানেন না? কন্ট্রাক্ট হবে ওই যে কন্ট্যাক্ট সেন্টারে এসে ইন্ডিপেন্ডেন্ট জায়গায় আর কি, যে কোনো কন্ট্যাক্ট সেন্টারে, অথবা যদি কোর্ট অ্যালাউ করে যে কোনো পাবলিক প্লেসে, অথবা অন্য কোনো থার্ড প্লেসে যেখানে বসে উনি দেখা করতে পারবেন। তো জেনারেল যদি ডোমেস্টিক ভায়োলেন্স না থাকে তাহলে কন্ট্যাক্টের জন্য প্রথমে টেম্পোরারি আপনাকে কিছু মেজার দেবে, তারপর আস্তে আস্তে এটা ফুল স্কেলে দিয়ে দেবে। আর যদি ওনার কোশ্চেন ছিল, সরি, ওনার কোশ্চেন ছিল যে উনি দেখা করতে পারবেন কিনা ওনার বাচ্চার সাথে। অবশ্যই দেখা করতে পারবেন, এটা আপনার রাইট, দিস ইজ ইওর রাইট ভাই। অবশ্যই কোর্ট আপনাকে দেবে, দুইভাবে দেবে। প্রথমে হয়তো যদি আপনার ডোমেস্টিক ভায়োলেন্স থেকেই তাকে তাহলে ইনডাইরেক্ট কন্ট্যাক্ট পাবেন। ইনডাইরেক্ট কন্ট্যাক্টের পরে এরা কিছুদিন পরে আপনি অ্যাপ্লাই করলে ডাইরেক্ট কন্ট্যাক্ট হবে। ইনডাইরেক্ট কন্ট্যাক্ট মানে হচ্ছে ফোন করতে পারবেন, ভিডিও কল দিতে পারবেন, পোস্টে কিংবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। But that's all depends on the hearing, how it goes and things. ভাই আপনি দয়া করে হতাশ হবেন না, আপনি আশা রাখবেন ইনশাআল্লাহ আপনি আপনার বাচ্চার সাথে দেখা করতে পারবেন, যে কোনোভাবেই হোক এটার একটা ব্যবস্থা হবে। কিন্তু অনেক সময় কোর্ট এই জিনিসটাকে একটু সময় নিতে পারে, যে বিকজ আপনার সিচুয়েশনটা একটু ডিফারেন্ট, বিকজ আপনার চাইল্ড সোশ্যাল সার্ভিসের আন্ডারে আছে, বা আমি ধরে নিচ্ছি আছে, যদি থাকে সেই ক্ষেত্রে আপনার অ্যাড্রেসটার বিষয়ে অ্যাড্রেসটা রিভিল করতে একটা সময় লাগে। সো প্লিজ, এটা একটা নর্মাল প্রসিজার। আপনি আমি জানি যে একজন পিতার কেমন লাগতে পারে একজন বাচ্চার জন্য, আমরা আমাদের সবার বাচ্চা আছে, সো উই নো। দেয়ারফর আপনি একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিক রাখেন তাহলে অবশ্যই আপনি আপনার প্রিয় বাচ্চার সাথে অবশ্যই দেখা করতে পারবেন। একটা বিষয় বলে ফেলি, যদি ওই এখন ওনার যদি ইনকাম ইনাফ থাকে তাহলে চাইল্ড মেইনটেনেন্সটা যেন ক্যারি অন করে যায়, চাইল্ড মেইনটেনেন্স যেন। উনি কিন্তু বলেছেন যে ওনার ইনকামের ব্যাপারে একটু সমস্যা আছে, চাইল্ড মেইনটেনেন্সের ক্ষেত্রে হয়তো উনি, বাট ওনার ইমোশনাল সাপোর্টের ব্যাপারে উনি যে এই যে উদ্গ্রীব হয়ে এটা করছেন, এটাও একটা প্রমাণ যে হি ইজ উইলিং টু সি হিজ চাইল্ড। তো আমরা ধরে নিব যে আপনার যদি ইনকামের অবস্থা ওরকম না থাকে তাহলে আপনি যদি পারেন কোনো গিফট, বিকজ হি ডাজন্ট ইভেন নো ওয়্যার দ্য চাইল্ড অ্যাড্রেস ইজ, দেয়ারফর এটা হয়তো ভেরি রিসেন্ট ঘটনা। সেই ক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। C4 দিয়ে যখন আপনার অ্যাড্রেস রিভিল হয়ে যাবে, দেন ইনশাআল্লাহ আপনি একটা কোর্টের মাধ্যমে একটা হিয়ারিংয়ের ব্যবস্থা আপনার হবে। ফার্স্ট অ্যারেঞ্জমেন্ট হবে, তারপরে আরেকটা হবে, তারপরে তিনটা আপ টু 3 হিয়ারিং হতে পারে। আর এর ভিতরে যদি কেউ রাজি হয়ে যায় তাহলে হয়তো কম হিয়ারিং এর মাধ্যমেই এটার একটা ব্যবস্থা হতে পারে। ইজ অল ডিপেন্ডস অন দ্য কোর্ট অ্যান্ড হাউ আপনার অ্যাপ্রোচ এবং আপনার হিয়ারিং এর পরেই জেনারেলি ডিসপিউট রেজুলেশন হিয়ারিং হয়। এর ভিতর কোর্ট জেনারেলি উভয়কে বলে যে তোমরা এই যেগুলা ডিসপিউট আছে সমাধান করে ফেলো। এটা একটা জিনিস মনে রাখতে হবে ভাই, আপনি কোশ্চেন করছেন যেটা এটা ভেরি ভেরি একটা ভাইটাল, একটা খুব ভালো জিনিস কোশ্চেন করছেন আপনি। আমাদের সোসাইটিতে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বাচ্চার যে মানে সর্বজনীন আবেদন যে তার বাবা মার সাথে দেখা করবে, এটার ব্যাপারে আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে। আর ইগোকে পাশে রেখে বাচ্চার স্বার্থের জন্য আপনাদের উচিত হবে যে স্বামী স্ত্রী অথবা যারা স্পাউস থাকবেন তাদেরকে আমাদের ব্যক্তিগত ডিফারেন্স দূরে রেখে, ভালো লাগা মন্দ লাগাকে একটু দূরে রেখে বাচ্চার জন্য আপনাকে অবশ্যই এই জায়গায় অবস্থান করতে হবে যে কাউকে ছাড় দিতে হবে বেশি, কাউকে কষ্ট ভিতরে থাকতেও পারে, অসুবিধা নাই। কিন্তু বাচ্চার ক্ষেত্রে এদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের অনেক কিছু ত্যাগ করা লাগে, যেটা ব্যক্তিগত জীবনে অনেকেই এটার ভুক্তভোগী হলেও এটাকে নিতে চান না। অনেক মা অথবা বাবা দুইজনই, বিশেষ করে যার কাস্টডিতে বাচ্চা থাকে, উনি এই অ্যাডভান্টেজটা নেন যে স্পাউসকে, উনার যিনি আছেন হাজব্যান্ড অথবা ওয়াইফ, একে দেখতে দেন না আর কি। কিন্তু এটা বাচ্চার রাইট এবং প্যারেন্টসের রাইট। প্যারেন্টস ইজ ভেরি স্যাড টু নো দিস থিংস। এটা যদিও এটা ভেরি কমনলি প্রযোজ্য মানুষের ক্ষেত্রে, যে আমি আমার বাচ্চা আমার কাছে আছে, আমি আমার ওয়াইফকে দেখতে দেবো না, অথবা ওয়াইফের কাছে আছে হাজব্যান্ডকে দেখতে দিবে না। এটা প্রুফ কোর্টে গেলে আপনি দেখবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, family matters is not punishing each other. Family matters is just fair and reasonable. আপনাকে জাজ সবসময় দেখবেন জাজ আপনাকে একটা জায়গা নিয়ে আসতে চায় যেখানে বাচ্চার ইন্টারেস্টটা সবচেয়ে। আমরা সময়ের খুবই স্বল্পতা আছে। আপনার কোশ্চেন, আপনার নিশ্চয়ই যে সলিসিটার আছে ওনার সাথে কথা বলবেন, উনি আপনাকে নিশ্চয়ই আরও ভালো পরামর্শ দিতে পারবেন। যেহেতু আপনি চাইল্ড ম্যানেজমেন্ট যদি আপনি কারোর মাধ্যমে করে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার সলিসিটারের কাছ থেকে আরও ভালো আইডিয়া এই ব্যাপারে পাবেন, ওনারা আপনাকে বলবেন নিশ্চয়ই। বাট ধৈর্য ধরবেন,
অবশ্যই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। আমরা বলছিলাম অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট নিয়ে ভাই, যেহেতু সময় কম আছে আমরা খুবই দ্রুততার সাথে কয়েকটা বিষয় একটু করবো। অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট ইজ পসিবল, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট ইজ পসিবল, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট ইজ পসিবল। যদি এটাকে, আমি এটা বারবার বলছি এই কারণে যে আপনি মাহফুজ ভাই ফিটা হোমোজের ফিটা অনেক বড়, কিন্তু সেজন্য আমি আসছি there are two ways যদি আমরা দেশের বাইরে থেকে করি, threshold is very high, 3,400 এর মতো শুধু অ্যাপ্লিকেশন ফিজ আছে, প্লাস আপনার থাকবে 3,000 আছে আরো কিছু, কারণ শুধু আইএলআর পেয়ে যাচ্ছে তো আইএলআর ইনডিফিনিট লিভ টু রিমেইন আরো কি জানি আছে, হোমোজের ফিটাই বড়। এনিহাউ যদি আপনার ইন কান্ট্রি কেউ থাকে, যদি আপনাদের এটাকে এই ক্ষেত্রে দ্য প্রি রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনাকে অবশ্যই আউট কান্ট্রি থেকে করতে হবে, কিন্তু আর্টিকেল 8 এর আন্ডারে আপনি ফ্যামিলি প্রাইভেট নেম অথবা ওনাকে দেশে পাঠিয়ে দেওয়াটা, দেশে থেকে যে তারপর আবার অ্যাপ্লিকেশন করা, এটা ওনার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না বা ওনার ক্ষেত্রে এটা আনফেয়ার হবে, সেই গ্রাউন্ড দেখায় আপনি ইন কান্ট্রি করতে পারবেন। সেই ক্ষেত্রে ফিজ ইজ অনলি 1,300 and something, therefore it will be a little bit less. আমরা এই জন্য রিকোয়েস্ট করব যে আপনারা ইন কান্ট্রি যদি হয়ে থাকে করবেন, there are other procedure আছে, legal threshold is high as well. The people who knows about this তাদের কাছে যাবেন, যারা এটার ব্যাপারে অভিজ্ঞ তাদের কাছে যাবেন। এই নোটের আমরা শেষ করতে যাচ্ছি আজকে, আপনাদের সাথে আবারও কথা হবে অন্য আরো অনুষ্ঠান ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রা থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনারা ভালো থাকবেন। খুদা হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।